আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে আমরা সবাই ভালো আছি, তবে মানসিকভাবে ভালো থাকার প্রচণ্ড লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। তো এখন হচ্ছে আজকে হচ্ছে 15ই রমজান, এখন হচ্ছে 5:30। আর কিছুক্ষণ পরেই আজান দিয়ে দিবে। এখানে একটু আর কি ইফতারিগুলো অল্প স্বল্প করে গোছগাছ করছি, কারণ অরণ্য হচ্ছে অফিসে আর সিমরান 4 দিন হলো ওর বাবার বাসায় গেছে। তো এখন শুধু মাস্তাদ আহমেদ আর আমরা দুজনেই ইফতার করব। তো এই জন্য ইফতারগুলো গোছগাছ করে নিচ্ছি। আর অরণ্য অফিস থেকে আসে যখন, না তখন আবার ও ইফতার খায় আর কি। সেটা যাই হোক, ভাজা পোড়া এটাই বেশি পছন্দ করে, সাথে যেটাই থাকে আর কি। তো ওর জন্য একটু ভাজা পোড়া কিছু করি। আর মাস্তাদ আহমেদ সেভাবে খেতে চায় না, তো লাইট টাইটগুলো সব জ্বালায় দিচ্ছি, কারণ হচ্ছে আজান তো দিয়েই দিবে। আর ইফতারগুলাও রেডি করে নিচ্ছি মোটামুটি, না আজানের আগেই ইফতারটা, আজানের ধরো 10-15 মিনিট আগেই আমি না ইফতার একদম রেডি করে টেবিলে বসে যাওয়ার চেষ্টা করি। তখন হচ্ছে মোনাজাত হয় ওই টিভিতে আর কি, চ্যানেল আইয়ে। তো সেটার সাথে মোনাজাত ধরাটা আমাদের একেবারে রেগুলার রুটিনের মধ্যে বহু বছর থেকে। তো এই যে দেখো সব কিছু গোছগাছ, দুইজন আমরা এখন টেবিলে চলে যাব। তো তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো জানোই যে আমার বড় আপা চলে গেছেন হচ্ছে জানুয়ারির 29 তারিখে বেলা 11:53। ঠিক আমার মেঝো আপা গেলেন হচ্ছে গত বছর, মানে মেঝো আপা যাওয়ার 9 মাস 18 দিনের দিন বড় আপা চলে গেছেন। আর তার বছর দেড়েক আগে আমার মেঝো আপার একমাত্র ছেলে, আমার বোনের ছেলে, ও চলে গেছে। পরাপর না এই ঘটনাগুলো এতই আকস্মিক যে এগুলোর সাথে লড়াই করে না আমার পক্ষে জয়ী হওয়াটা খুবই, শুধু আমার না আমাদের পরিবারের সবার পক্ষে খুবই কষ্টকর। কষ্টকর বলতে কি, মানে ভীতিকর একটা ব্যাপারের উপর দিয়ে যাচ্ছি আর কি। তারপরে বড়াপা চলে যাওয়ার পরে 26 তারিখে, হ্যাঁ না 21শে ফেব্রুয়ারিতে আর 26শে ফেব্রুয়ারি, এই 2 দিনও আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা দিন। কারণ তোমরা তো জানোই যে আমাদের বাসায় 2টা পোষ্য আছে না, ছিল আর কি। এসব যে ছিল, ও ছিল, ওর বয়স হয়ে গেছিলো 13+ আর কি। আর ভূতু, ওর বয়স 1.5 বছর। দুইজনেই না 5 দিনের ব্যবধানে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো যাই হোক, সেই বিষয়গুলা কিভাবে কি, এগুলো না এখন বলতে বা আলোচনা করতে একেবারেই ইচ্ছা করে না, কারণ সেই প্রসঙ্গগুলো মনে আনতেও চাই না। আনলেও না কিভাবে যে কী এরকম লাগে সেটা কাউকে বলে বোঝাতে পারবো না, কারণ ওরা তো আমাদের পরিবারের সদস্য হয়ে গেছিল এবং আমাদের জীবনের মানে অপরিচ্ছেদ্য একটা অংশই ছিল। তো সেটা কিভাবে প্রকাশ করবো আমি বুঝতে পারতেছি না। যারা পোষ্য যাদের বাসায় আছে তারা কম বেশি হয়তো আমাদের ব্যাপারটা বুঝতে পারবে, আর যারা পোষ্য না থাকে তারাও বুঝতে পারবে, তাই না? যে কোনো প্রাণী, যে কোনো কিছু একসাথে যখন আমরা থাকি তখন কিন্তু একটা অ্যাটাচমেন্ট গড়ে ওঠে, সেই অ্যাটাচমেন্টের কোনো তুলনা হয় না। এসবের কথাই ধরো, অরোরা যখন এসবকে আনছিল আমি 5-6 মাস ওকে মেনে নিতে পারি নাই। তখন ওর বয়স বোধ হয় 1.5 সপ্তাহের মতো ছিল, একেবারেই ছোট ছিল। তারপরে 5-6 মাস আমি ভীষণভাবে আমি একেবারে মানসিকভাবে অসুস্থ ছিলাম। তারপরে জানি না কখন কিভাবে সব কিছু ঠিক হয়ে গেল, আমিও ওকে পরিবারের একজন ভেবে নিলাম। তারপরে এতগুলো বছর চলে গেল। তারপরে অরণ্য, সিমরান, ওরা এক হলো, মানে ওদের বিয়ে হলো। তারপরে ওদের বিয়ের প্রায় 5-6 মাস পরে সিমরান ভূতুকে আনলো, একেবারে ছোট একটা বাচ্চা, একেবারেই ছোট, মনে হয় একটা ইঁদুরের থেকে একটু বড় হবে। সেই ভূতু কত চঞ্চল তোমরা দেখতা, কারণ এসব তো বয়স হয়ে গিয়েছিল, ও একেবারেই মানে মোটামুটি এত তখন আর বেশি এখন অ্যাক্টিভিটিসে ছিল না। কিন্তু ভূতু আসার পরে না এসব একটা নতুন জীবন পাচ্ছিল। ওদের দুইজনের মধ্যে একটা অন্যরকম বন্ডিং ছিল, যেটা হয়তো আমরা বুঝতেও পারি নাই।
বা বুঝতে পারছি হয়তো, কিন্তু ভূত চলে যাওয়ার পরে এসব যে এত বেশি মানে ভেঙে পড়বে বা 5 দিন পরেই যে চলে যাবে সেটাও বুঝতে পারি নাই, যদিও এসবের বয়স হয়ে গেছিলো তারপরও। তো যাই হোক, আমি অনেক লড়াই করে, অনেক মনের সাথে যুদ্ধ করে তোমাদের সামনে আসার চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই পারি না। তবুও স্বাভাবিক ছন্দে না আসলে হবে না, কারণ জীবন তো সবার জন্যই মানে একই রকম, তাই না? জীবনের ছন্দ হয়তো কেটে যায় কিন্তু থেমে যায় না, সে কারণে আমাদের জীবনও চলে যাচ্ছে, কিন্তু কোথায় গিয়ে যেন একটা ছন্দপতন হয়ে গেছে। বরাবর বিষয়টা যতই ভাবি ততই মনে হয় যে, কি মনে হয় সেটা আর কি বলবো। আর আমার মেয়ে আপার কথা তো আমি ভাবতেই পারি না। সুস্থ মানুষ বেড়াতে গেলেন, হঠাৎ করে নাই হয়ে গেলেন। তো যাই হোক, একটু একটু করে চেষ্টা করতেছি সব কিছুকে আবার যেন একপাশে রেখে জীবনটাকে আবার স্বাভাবিকভাবে আনতে। দেখা যাক কত দূর কী করতে পারি। আজকে আমার এই প্রচেষ্টা, দেখি এই প্রচেষ্টা কিভাবে আমি সফল করতে পারি। খুব শখ করে চ্যানেলটা যে তৈরি করেছিলাম তা কিন্তু না, খুব প্রয়োজনে, যেমন প্রয়োজন বলতে কি, অগ্নির জন্য। অগ্নি তো আমার মেয়ে তো প্রবাস জীবনে যাপন করতো, তা আমি ভাবতাম যে ওকে একটু আমাদের মানে ওর বাড়ি ঘরের একটা মানে প্রতিদিনের একটা দিনলিপি যেন ও দেখতে পারে, সেই দিয়েই শুরু করা। আমার মেঝো আপা ছিল আমার প্রথম আমার উৎসাহদাতা। সে আমার মেঝো আপা সবসময় বলতো যে, মিতু তুমি একটা চ্যানেল খোলো, তুমি একটা চ্যানেল খোলো। এমনকি আমার বড় আপা সিসিইউ থেকে যখন নর্মাল কেবিনে আসলেন, প্রথমেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে, মিতু তুই কি ব্লগ করা বন্ধ করে রাখছিস? তা আমি আর কি বলবো, ওই সময় তো আমার ভিডিও করার কথা মাথায়ও আসা তো দূরের কথা, মনের স্থানও পাওয়ার কথা না। তো আমার দুই আপার কথা মনে করে আমি আবার ভাবলাম যে না, আমার আপারা এত উৎসাহ দিতেন, এত বেশি উৎসাহ দিতেন আমার আপারা, বলার মতো না। যদিও আমার আপারা আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ ছিলেন, কিন্তু ওনাদের চিন্তা ভাবনা না অনেক বেশি প্রগতিশীল ছিল, অনেক বেশি। তো আর সবার আপাদের কথা চিন্তা করে এবং বিভিন্নভাবে তোমরা আমার খোঁজ খবর করতেছো, পুরানো ভিডিওগুলোতে অনবরত কমেন্ট আসতেছে। তারপরে আমার ফেসবুক পেজ যে দক্ষিণের বারান্দা, সেখানে যারা আছো তারা আমাকে মেসেজে বারবার খোঁজ করতেছো। আমি না উত্তর দেওয়ার মতন মানসিক শক্তিটাও অর্জন করতে পারতেছিলাম না, বুঝছো? কিন্তু এখন সবাই আমাকে যেভাবে বলতেছে, সবাই যেভাবে আমাকে আবার মানসিক সাপোর্ট দিচ্ছে, এগুলোকে না ইগনোর করাও ঠিক না, তাই না? এত ভালোবাসা, এত কেয়ারিং, এগুলোকে কিভাবে আমি ইগনোর করব? তো তোমাদের সবার ভালোবাসা এবং আমার যে আশেপাশে আমার যে আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, সবার ভালোবাসায় খুব চেষ্টা করতেছি আবার স্বাভাবিক ছন্দে চলে আসতে। চেষ্টা করলে সবই হয়, আমি জানি। আর আমি এটাও জানি যে আমাকেই চেষ্টা করতে হবে, কারণ আমি চেষ্টা না করলে, আমি ভেঙে পড়লে আমার আশেপাশের মানুষগুলোও এতে মারাত্মকভাবে এফেক্টেড হবে। তো যাই হোক, তোমাদের সাথে শুরু করে দিলাম আজকে, এরপরে একটু একটু করে সামনে আসবো ইনশাল্লাহ। তো আপাতত এখানে আজান দিয়ে ফেলছে, আমরা শুরু করে দিলাম ইফতার। আমরা প্রথমেই ইফতারে হচ্ছে খেজুর, তারপরে হচ্ছে ফ্রুট, যেগুলো সব রকমের ফ্রুটস মিলায় না জুস করা হয়, বুঝছো? আর আমি ভাজা পোড়া একদমই খেতে পারি না। মাসাদ আহমেদ খুবই পছন্দ করতেন, ইদানিং উনিও খুব ভাজা পোড়া অ্যাভয়েড করতেছেন। তো রুটি, পরোটা, লুচি, এই টাইপের, চিড়া, দই যা হয় আর কি সেগুলা। আর আমি হচ্ছে রুটি হলে রুটি খাই, আর না হলে অল্প করে একটু ভাত খাই, খুবই অল্প করে। আর ফ্রুট জুস যেটা হয় সেটা 2-3 গ্লাস খাই। তো এই হচ্ছে আমাদের রমজানের আর কি, এই কী বলবো, মেনু। তারপরে তো যাই হোক, বাকিটা সেহরি বা সন্ধ্যা রাতে যেটা, সেটা পরে, ওটা তো তোমরা গত 2-3-4 বছর ধরে দেখতেই পাচ্ছ। তো এবারও ওরকমই, ব্যতিক্রম কিছু না। কিন্তু প্রতিবার রোজা আসলে যেরকম হইচই আনন্দ উৎফুল্লের মাধ্যমে সময়টা পার করি, এবার বেশ অনেকটা নীরবে
এই রোজার মাসটা পার হচ্ছে, কারণ আমার মেঝো আপা বড় আপা ছাড়া এটাই বোধহয় প্রথম, এটাই বোধহয় না, এটাই প্রথম রোজা, প্রথম ঈদ হবে। কেমন হবে আমি জানি না, কিন্তু হবে তো, তাই না? কোনো কিছুই তো থেমে থাকে না, সব কিছুই চলতে থাকে। আর আমি এইভাবে না কথা বলতে একেবারে অভ্যস্ত না, তোমরা তো জানোই যে আমার কথার মধ্যে সবসময় একটা আনন্দ, একটা উৎফুল্লতার রেশ থাকে, যেটা আসবে না বলবো না, তবে চেষ্টা করব আর কি। তো এই কারণেও না আমি ক্যামেরাটা অন করার কথা চিন্তা করতে পারি না, যে আমি ক্যামেরা অন করলেই কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাব, আর ইমোশনাল হয়ে গিয়ে অন্যকে ইমোশনাল করাটা কোনো কাজের কথা না, তাই না? দুঃখটা নীরবে সহ্য করে নিতে হয়, আর আনন্দ আর সুখগুলাকে না সবার সাথে ভাগ করে তারপরে উপভোগ করতে হয়। কিছুই করার নাই, এভাবেই জীবন যায়, কারো সবারই যায় জীবনে, আনন্দ দুঃখ কষ্ট পাশাপাশি নিয়েই চলি। আর এসাপার ভুতুর কথা মনে করলে আমার মনে হয় অরণ্য আর সিমরান দিকে তাকালে একটা কষ্ট, আর ওদের চলে যাওয়ায় আরেকটা কষ্ট। এই দুই কষ্ট একসাথে হয়ে না আমি বুঝতেই পারি না যে আমি এই বলয়টা থেকে কিভাবে বের হব। তবু বের হতে হবে, সব কিছুই চলবে, দিন একটার পর একটা যাবে, সকাল হবে আবার রাত হবে, আবার দিনগুলো যাবে, মাস বদলাবে, বছর বদলাবে, সবই বদলাবে। তো এটাই হচ্ছে কথা। আমার মেঝো আপার আমাদের সাথে জার্নি এটুকুই ছিল, বড় আপারও জার্নি এটুকুই ছিল, আর আমার পোষ্যদেরও আমাদের সাথে এটুকুই জার্নি ছিল। তো আজকে তোমাদের সাথে কতটুকু আমার ঘটনাগুলো শেয়ার করতে পারলাম জানি না, চেষ্টা করলাম, দেখা যাক বাকিটা। তো চলো ইফতার করব, ইফতার সামান্য কিছু করে তারপরে হচ্ছে মাগরিবের নামাজ পড়ব, তারপরে আবার একটু এটা সেটা হয়তো মাসুদ আহমেদ খাবে বা আমি চা খাবো, আমরা চা করব, চা খাবো, তারপরে হচ্ছে উনি খতম তারাবিতে চলে যাবেন। ইদানিং না আমার বাসায় থাকতে ইচ্ছা করে না, জানো, বাসায় থাকলেই না কেমন যেন লাগে, বাইরে গেলে ভাল লাগে, বেশ ভাল লাগে, ভুলে থাকি সব কিছু। তো দেখা যাক, দিনের পরে দিন এভাবে একসময় হয়তো অনেক কিছুই সহ্য হয়ে যায়, সয়ে যায়। আর এই কথাগুলো তোমাদের সাথে কিভাবে বলবো করতে করতেও 2-3 দিন পার করে দিছি। তো আজকে মাসুদ আহমেদও আমাকে বললো যে না, শক্ত হও মিতু, শুরু করো, ব্যস্ত থাকো, ভালো লাগবে। কথা সত্যি, আমার জীবনে ব্যস্ততার কোনো অভাব নাই, কিন্তু তারপরও এখন এত ব্যস্ততার মাঝেও আমার মনে হয় কি সব কিছু থেমে গেছে। যাক, তোমাদের সাথে অনেক কথা বললাম, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে আবার ইনশাল্লাহ নতুন একটা ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।